আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো বরাবরের মতোই আজকে বাংলার ক্লাস নিয়ে হাজির হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। তো বাংলার যে ধারাবাহিক ক্লাস সেটারই ধারাবাহিকতায় মূলত আজকে আমরা 25তম দিনের মতো হাজির হয়েছি, অর্থাৎ 25তম দিন হিসেবে যদি বলা হয় তো 841 থেকে শুরু করে 875 নম্বর পর্যন্ত আমরা আজকে ক্লাসে প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো যারা আজকে আমাদের সাথে ফার্স্ট যুক্ত হচ্ছেন বিভিন্ন আমাদের লাইভ ক্লাসে, তো লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা অতীতে যুক্ত ছিলেন তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ক্লাসগুলো বা এই ক্লাসগুলো থেকে কিন্তু আমাদের পরবর্তীতে বই আকারে পোস্ট করা হবে, বই আকারে প্রকাশিত হবে, যেটা কিনা আসলে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু অনেক এগিয়ে রাখবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে প্রশ্নের যে আয়োজন সেগুলো একটু খেয়াল করি। আচ্ছা, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন লাইভে। আরিফ খান কমেন্ট করেছেন, মেনশন করেছেন, জি বলেছেন বই কবে আসবে। জি, বই আসবে আমাদের হচ্ছে ঈদের পরপরই আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে এবং খুব সম্ভবত চেষ্টা করছি আমরা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আমাদের বইটা পাবলিশ করার জন্য। খুব সম্ভবত তারপরও আমাদের বই রিলেটেড যে কোনো আপডেটেড কিন্তু আমাদের পেজে এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু আপনাদের যে ক্লাসগুলো সেগুলো ধারাবাহিকভাবে করতে থাকেন ইনশাআল্লাহ, এবং বই রিলেটেড বা বই সম্পর্কিত সকল তথ্য কিন্তু আমাদের এই পেজে, ইংলিশ মজা যে পেজটা রয়েছে, পাশাপাশি ইএম জব যে পেজটা রয়েছে, এই দুইটা পেজে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখন শুরু করব আমাদের ক্লাসটা। কথা না বাড়িয়ে আমাদের ফার্স্ট যে প্রশ্ন সেটা একটু খেয়াল করি। আমাদের ফার্স্ট যে প্রশ্ন, জি, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন। চাইলে আপনারা মেনশন করতে পারেন যাতে করে আপনাদের পরিচিত যারা চাকরি প্রার্থী তারা উপকৃত হতে পারে। ওকে, এবং একই সাথে পাশাপাশি চাইলে আপনারা আমাদের এই লাইভ যে সেশনটা, লাইভ যে ক্লাসটা শেয়ার দিতে পারেন। ওকে, আমাদের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে খেয়াল করি। এখানে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? আমরা কিন্তু জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন লেখক, এমন একজন সাহিত্যিক যেটা কিনা আসলে প্রতিটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা সবাই কিন্তু জানি। এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে প্রশ্নটা, এখানে প্রশ্ন যে কথা বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের কথা বলা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বলি আর প্রথম কাব্য বলি, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখব যে আসলে এই প্রশ্ন রিলেটেড আর কি কি তথ্য আমরা এখানে শেয়ার করতে পারি। খেয়াল করি, এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? চোখের বালি, বউ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, নাকি গোড়া? আমরা কিন্তু অ্যান্সার নিশ্চয়ই জানি। বউ ঠাকুরানীর হাট হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম, যেটা কিনা 1883 সালে প্রকাশিত হয়। কত সালে? 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস যেটা, সেটা প্রকাশিত হয়। তবে এখানে একটা কথা রয়েছে, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা উপন্যাস কিন্তু করুণা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। করুণা নামে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা উপন্যাসটা হচ্ছে কি? প্রথম লেখা উপন্যাস হচ্ছে কি? করুণা। আর প্রকাশিত হয় কোনটি? সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এই করুণা উপন্যাসটা কি হয়েছে? এই করুণা উপন্যাসটা কিন্তু অসম্পূর্ণ, অর্থাৎ এই করুণা উপন্যাসটি পরিপূর্ণভাবে কি করা হয়নি, সমাপ্ত করা হয়নি বা অসমাপ্ত ছিল। ঠিক আছে? তো এই জন্য এই উপন্যাসকে, এই করুণা উপন্যাসকে কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাস বলা যায় না। তো সেই হিসেবে যদি আমরা বলি তাহলে এই প্রথম উপন্যাস কিন্তু 1883 সালে, যেটা বউ ঠাকুরানীর হাট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার কথা যদি বলা হয় তাহলে আসলে প্রথম কবিতাটার নাম কি? তো এটা যদি বলি তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম হচ্ছে কি? হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম হচ্ছে কি? হিন্দু মেলার উপহার, যেটা কিনা মাত্র 13 বছর বয়সে অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়। কি পত্রিকায়? অমৃত বাজার। এটা একটু অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন, আমি লিখছি না, কারণ অনেকগুলো তথ্য লিখলে অনেক সময় লাগবে। তো আপনারা অবশ্যই এই তথ্যগুলো একটু চাইলে নোট ডাউন করে নেবেন, হ্যাঁ? ওকে, তো এটা আমরা কি বললাম, কবিতার নাম কি বললাম? হিন্দু মেলার উপহার, যেই কবিতাটা আসলে তার প্রথম কবিতা। তো এই প্রথম কবিতাটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
অমৃত বাজার নামে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মাত্র 13 বছর বয়সে এই পত্রিকাটি প্রকাশিত হয়, পত্রিকায় প্রকাশিত হয় এই কবিতাটি। তো তার প্রথম কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ নিয়ে কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য কিন্তু এলোমেলো হয়ে যায়, খেয়াল করি। তো রবীন্দ্রনাথের প্রথম কাব্য হচ্ছে কবি কাহিনী। প্রথম কাব্যর নাম কি? রবীন্দ্রনাথের প্রথম কাব্যর নাম হচ্ছে কবি কাহিনী, যেটা কিনা 1878 সালে প্রকাশিত হয়। তো প্রথম কাব্য হচ্ছে কবি কাহিনী, 1878 সালে প্রকাশিত হয়। আর দ্বিতীয় কাব্য যেটা রয়েছে, খেয়াল করি, আর দ্বিতীয় কাব্য কোনটি? দ্বিতীয় কাব্য কিন্তু বনফুল। দ্বিতীয় কাব্য বনফুল। এই বনফুল কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এই বনফুল কাব্যটি প্রকাশিত হয় 1880 সালে। প্রথম কাব্যগ্রন্থের কথা আমরা জানলাম কবি কাহিনী, এবং সেকেন্ড কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, যেটা কিনা 1880 সালে প্রকাশিত হয়। তবে এখানে একটু কথা রয়েছে। কথাটা হচ্ছে কিরকম? এই যে বনফুল কাব্যগ্রন্থটি যে রয়েছে, এই বনফুল কাব্যগ্রন্থের কবিতা কিন্তু 1876 সালে দুইটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। খেয়াল করি, প্রথম কাব্য কিন্তু কবি কাহিনী প্রকাশিত হয় 1878, সেকেন্ড কাব্য কিন্তু বনফুল 1880। তবে তবে এই বনফুল কাব্যের কবিতা কিন্তু 1876 সালে কি হয়, দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই জন্য অনেকে মনে করেন যে এই বনফুল কাব্যটাই হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। অনেকে এটা বলে থাকেন, বা অনেকে এটা বনফুলকে প্রথম কাব্য হিসেবে বলে থাকেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধের কথা যদি বলা হয় তাহলে কি হবে? প্রথম প্রবন্ধ হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র। কি? ইউরোপ প্রবাসীর ইউরোপ প্রবাসীর পত্র হচ্ছে প্রথম প্রবন্ধ। হচ্ছে ইউরোপ, বানানটা একটু খেয়াল করে, এই ইউরোপটাকে কিন্তু সেই সময় ইউরোপ না বলে ইউরোপ লেখা হইতো, ঠিক আছে? এই ইউরোপেরটা এটাই হচ্ছে কি, ইউরোপ প্রবাসীর পত্র। ইউরোপ প্রবাসীর পত্র হচ্ছে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। আর প্রথম নাটকের কথা যদি বলা হয়, এটা কিন্তু আমরা জানি বাল্মীকি প্রতিভা। প্রথম নাটক হচ্ছে তার বাল্মীকি প্রতিভা। আর প্রথম ছোট গল্পের কথা যদি বলা হয়, আমরা নিশ্চয় জানি দেনা পাওনা। অর্থাৎ এই দেনা পাওনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্প। এটা মাথায় রাখবো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের কথা যদি বলা হয়, সেটা কিন্তু দেনা পাওনা। তো যাই হোক, অনেকগুলো তথ্য আমরা শিখে ফেলছি অলরেডি। তো আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন রয়েছে কি সেটা একটু দেখি। আচ্ছা, সত্যর সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে, এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়। এই উক্তিটি কোন রীতিতে লিখিত? এই উক্তিটা আসলে কোন রীতি? সাধু, চলিত, মিশ্র, আর কি বিদেশি? এটার অ্যান্সার হচ্ছে সাধু রীতিতে লিখিত। এখন চলিত রীতির আসলে কি হবে খেয়াল করি, এটা সত্যর সহিত জায়গায় কি হবে? সত্যর সাথে। চলিত রীতি কি হবে? সত্যর সাথে মিথ্যার মিথ্যার দ্বন্দ্ব। রহিয়াছের জায়গায় কি হবে? দ্বন্দ্ব রয়েছে। সত্যর সাথে মিথ্যার দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বে শেষে সত্যই কি হয়? এ দ্বন্দ্বে শেষে সত্যই জয়ী হয়। এটা কিন্তু সাধু, এটা কিন্তু চলিত ভাষায় লেখা। তো আমরা প্রশ্নে যেটা রয়েছে ওটা কি? সাধু। আর এটা হচ্ছে চলিত। এটা হচ্ছে কি? চলিত ভাষায় লেখা। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। অভিসময় বিভঙ্গ এই গ্রন্থটি কার লেখা? এখানে অপশনে কি কি রয়েছে খেয়াল করি। অপশনে রয়েছে কি, কার্ণপা, হারিপা, ভাদেপা, নাকি লুইপা? আমরা কিন্তু জানি যে অভিসময় বিভঙ্গ এটা একটা গ্রন্থের নাম। এই গ্রন্থের কথা যদি বলা হয়, এটা লিখেছেন কে? লুইপা। এই গ্রন্থ লিখেছেন কে? লুইপা হচ্ছে অভিসময় বিভঙ্গ গ্রন্থটি লিখেছেন।
আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, লুইপা কিন্তু আমরা জানি যে চর্যার যে পদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এক এবং এক এবং কত নম্বর পদ রচনা করেছিলেন? এক এবং 29 নম্বর পদের রচয়িতা ছিলেন কে? এক এবং 29 নম্বর পদের রচয়িতা ছিলেন কিন্তু লুইপা। খেয়াল করি বুদ্ধোদয়। তো এখন এখানে যে বইগুলো গ্রন্থের কথা বলা হয়েছে খেয়াল করি, বজ্র সত্য সাধন, তত্ত্ব স্বভাব, আর একটা হচ্ছে কি বুদ্ধোদয়। এগুলো হচ্ছে কার গ্রন্থের নাম? এগুলো হচ্ছে লুইপার হচ্ছে গ্রন্থের নাম। লুইফার অন্যান্য যে গ্রন্থ রয়েছে, লুইফার গ্রন্থ অভিসময় বিভঙ্গের সাথে বজ্র সত্য সাধন, তত্ত্ব স্বভাব এবং বুদ্ধোদয়, এগুলো হচ্ছে লুইফার গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম। আর লুইপার কথা আমরা জেনেছি কি 1 এবং 29 নম্বর পদ তিনি রচনা করেছেন চর্যার। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? আমরা কিন্তু সবাই জানি এটা কি 25টি। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখানে একটা কথা রয়েছে। এখানে যদি বলা হয় যে যৌগিক স্বরধ্বনি, আমরা বলি যৌগিক স্বরধ্বনি, কিন্তু এই যৌগিক স্বরধ্বনির কিন্তু আরো কয়েকটা নাম রয়েছে। খেয়াল করি, যদি বলা হয় দ্বিস্বর, বা সন্ধিস্বর, বা কি স্বরধ্বনি, কিন্তু আমরা জানি যে 25টি হচ্ছে কি রয়েছে সংখ্যা রয়েছে। তো এই 25টি সংখ্যার মধ্যে কি কি জানবো আমরা? দ্বিস্বর, সন্ধিস্বর, আর হচ্ছে কি যুগ্মস্বর। এগুলো হচ্ছে কিসের নাম? এই যুগ্মস্বর। এগুলো হচ্ছে কি যৌগিক স্বরধ্বনির অপর নাম। যৌগিক স্বরধ্বনির অন্য নাম হচ্ছে কি দ্বিস্বর, সন্ধিস্বর বা যুগ্মস্বর। অপশনে কিন্তু এই সরাসরি যৌগিক স্বরধ্বনি নাও থাকতে পারে। এখানে থাকতে পারে দ্বিস্বর কতটি, বা সন্ধিস্বর কতটি, বা যুগ্মস্বর কতটি, এটা থাকতে পারে কিন্তু। তো এখানে আমরা জানলাম কি অ্যান্সার? 25টি। তো এখন কথা হচ্ছে যে এই যে 25টি যে বর্ণ রয়েছে যুগ্ম স্বরবর্ণ স্বরধ্বনি, তার মধ্যে যদি বলা হয় যে একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনিটা সৃষ্টি হয় সেটাই কিন্তু যৌগিক স্বরধ্বনি। তো যৌগিক স্বরধ্বনির কথা আমরা জানলাম কি 25টা। আর যৌগিক স্বরবর্ণের কথা যদি বলা হয়, বা যদি বলা হয় যে যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে কয়টি? যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণের কথা যদি বলা হয় তাহলে কি হবে? 2টি। নিজস্ব বর্ণের কথা যদি বলা হয় 2টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ রয়েছে। কি কি? একটা হচ্ছে যে ওই, এবং আরেকটা হচ্ছে কি ও। তো এগুলোকে আমরা কি ওইটাকে আমরা ভাঙাবো হচ্ছে এভাবে এভাবে লিখতে পারি ওই, আর একটা হচ্ছে ও। তো এই ওই এবং ওকে কি বলা হয়? এই দুটাকে কিন্তু যৌগিক স্বরবর্ণ বা কি বলতে পারে? যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বর যৌগিক স্বরজ্ঞাপক। তো দুইটাই কিন্তু অপশনে থাকতে পারে, যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক। বর্ণ হচ্ছে কোনটি? ওই এবং ও। এবং আমরা জানলাম কি দ্বিস্বর বা সন্ধিস্বর বা যুগ্মস্বর বা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? টোটাল হচ্ছে 25টি। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা কোন জাতীয় গ্রন্থ? এই গ্রন্থটি কে লিখেছেন? প্রথম হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। এই গ্রন্থটা আসলে কি? এই গ্রন্থটা হচ্ছে কি নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ? এটা হচ্ছে একটা উপন্যাসের নাম। তো এই উপন্যাসটা আসলে কি নিয়ে লেখা হয়েছিল? তো এই উপন্যাসটা হচ্ছে যুদ্ধ এবং দুর্ভিক্ষের কারণে, বা যুদ্ধ এবং দুর্ভিক্ষ পরবর্তীতে সামাজিক এবং রাজনৈতিক যে বিষয় ছিল, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক যে অস্থিরতা, এই উপন্যাসের কিন্তু উপজীব্যটা ছিল কিন্তু এইটাই। আর এই উপন্যাসের চরিত্রের কথা যদি বলা হতো, চরিত্রের কথা যদি বলা হয়, কেন্দ্রীয় চরিত্র কোনটি? জোহা। এই উপন্যাসের কেন্দ্রীয় ক্ষুধা ও আশা
এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলা হয় সেটা হচ্ছে কি জোহা। তো আরো অন্যান্য আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন জি, শামীম রেজা সহ, নীল অনুভূতি, মায়া মেহজাবিন সহ অনেকেই কমেন্ট করেছেন। ওকে, থ্যাংক ইউ। সবার কমেন্টটি দেখছি আমি, সঠিক অ্যান্সার হয়েছে। তো আমরা এই যে আমাদের যে এই যে আলাউদ্দিন আল আজাদ যে উপন্যাসটি লিখেছেন তার অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটা উপন্যাসের কথা যদি বলি তাহলে কি 23 নম্বর তেলচিত্র। 23 নম্বর তেলচিত্র তার হচ্ছে কি অন্যান্য যে গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলি সেটা। তো 23 নম্বর তেলচিত্র কিন্তু এই এই উপন্যাসকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র নির্মাণিত হয়েছিল। সেই চলচ্চিত্রের নাম হচ্ছে কি? সেই চলচ্চিত্রের নাম হচ্ছে বসুন্ধরা চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের নাম হচ্ছে কি? বসুন্ধরা। বসুন্ধরা নামে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল এই 23 নম্বর তেলচিত্র 23 নম্বর তেলচিত্র উপন্যাসকে কেন্দ্র করে। 23 নম্বর তেলচিত্র উপন্যাসকে কেন্দ্র করে। তো এখন কথা হচ্ছে যে আলাউদ্দিন আল আজাদের আরো একটা গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলি সেটা কিন্তু কর্ণফুলী। খেয়াল করি 23 নম্বর তেলচিত্র কর্ণফুলী। তার অন্য গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম হচ্ছে কি? কর্ণফুলী। তো এই কর্ণফুলী উপন্যাসটা মূলত উপজাতীয় যে জীবন কাহিনী, উপজাতীয় যারা ছিলেন তাদের যে জীবন সংগ্রামের কাহিনী, এটা কিন্তু মূলত এই উপন্যাসে ফুটে উঠেছে। আর তার কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়, আলাউদ্দিন আল আজাদের কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়, এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? মানচিত্র। এই মানচিত্র কাব্যগ্রন্থে একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেই কবিতার নাম হচ্ছে কি? স্মৃতিস্তম্ভ। পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে স্মৃতিস্তম্ভ কবিতাটির লেখককে বা এই কবিতাটি কে লিখেছেন। আমরা জানি যে স্মৃতিস্তম্ভ কবিতাটি লিখেছেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, এবং এই কবিতাটি মানচিত্র কাব্যের অন্তর্গত একটা কবিতা, স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভ কবিতাটা কিন্তু মানচিত্র কাব্যের অন্তর্গত। নেক্সট প্রশ্ন খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়, আসলে প্রথমে আমরা জানবো যে ধ্বনিটা সম্পর্কে আমরা কিন্তু জানি। ধ্বনি হচ্ছে কি? বর্ণের যে আমরা যে মুখে যেটা উচ্চারণ করি এটা হচ্ছে ধ্বনি, আর লিখিতভাবে যেটা করি এটা কি? এটাকে বলা হয় বর্ণ। এটাই তো আমরা জানি। এখন কথা হচ্ছে যে ধ্বনি বিপর্যয়টা আসলে কি? আমরা অনেক সময় বলি না যে বন্যায় বিপর্যয় বা ঝড়ে বিপর্যয়, একদম ভেঙে গেছে সবকিছু, মানে দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, এই যে প্রাকৃতিক বিপর্যয়, আমরা অনেক সময় বলি যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের জানমালের ক্ষতি হয়। তাহলে বিভিন্ন যে প্রাকৃতিক জলোচ্ছ্বাস বলি, ঘূর্ণিঝড় বলি, ভূমিকম্প বলি, এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, এই বিপর্যয় মানে আমরা কি জানি? আমরা এভাবে যদি চিন্তা করি বা এভাবে মনে করি যে বিপর্যয় মানে হচ্ছে যে গ্রাম অঞ্চলে সাধারণত কি হয়, যখন কি বলে ঘূর্ণিঝড়ের সময় হয়, গ্রাম অঞ্চলে নর্মালি কি হয়, সাধারণত যে বাড়িগুলো থাকে সাধারণত তাদের চালাগুলো টিনের হয়। তাহলে আমরা যদি এভাবে মনে করি যে ঘূর্ণিঝড় এসে মানে বিপর্যয়, একটা বিপর্যয় মানে তো আমরা জানলাম ঘূর্ণিঝড়, তো ঘূর্ণিঝড় এসে একজনের বাড়ির চালা অন্য জায়গায় গিয়ে পড়ে, আর অন্যজনের বাড়ির চালা বিভিন্ন জায়গায় ছড়াছিড়ে পড়ে বা অন্য যে কোনো জায়গায় পড়তে পারে। তাহলে আমরা কিন্তু এখানে বিপর্যয় মানে জানলাম হচ্ছে কি? মানে যেখানে থাকবে সেটা চলে গিয়ে অন্য জায়গায় যাবে, আর অন্যজনের জায়গাটা এখানে চলে আসবে। অর্থাৎ ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জন বর্ণের পরস্পর কি হবে? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জন বর্ণের পরস্পর হচ্ছে কি? চেঞ্জ হবে, অল্টারনেটিভ হবে। এটা এই জায়গায় যাবে, ওইটা এই পাশে আসবে। যেরকম ঘূর্ণিঝড় হয়ে টিনের চালা এক এক জায়গায় চলে যায়, এরকম ব্যাপারটা খেয়াল করি। তাহলে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আমরা যদি এখানে অপশন দেখি, প্রথম অপশনে বাকস, এই যে এখানে ক রয়েছে, দন্তস্বর রয়েছে, এটা কিন্তু কি হয়েছে? ঘূর্ণিঝড়ের মতো চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কটা কি হয়েছে? পরে গেছে, আর দন্তস্বরটা আগে চলে আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম পরিবর্তন। বা যদি বলা হয় পিশাচ, বা যদি বলা হয় পিশাচ, এই পিশাচকে কি হবে? ধ্বনি মানে কি? আমরা যে এটা পরিবর্তন হয়ে যাবে, এটা অন্য জায়গায় যাবে, অন্য জনটা এই পাশে। কিভাবে? তাহলে এটা কি হবে? আমরা পি
চাষ। খেয়াল করি। বা যদি বলা হয় লাভ, শুধু চেঞ্জ হবে, চেঞ্জ হলে কি হবে, লাভকে আমরা কি বলতে পারি, ফাল বলতে পারি। তো এরকম কিন্তু আরো অনেকগুলো উদাহরণ রয়েছে, চাইলে কিন্তু আমরা সেগুলো উদাহরণগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। বা যদি বলে রিক্সা, এটাও কিন্তু একই রকম। রিক্সার ক্ষেত্রে কি, রিক্সাটা কি হবে, রিক্সাটা হচ্ছে চেঞ্জ হবে, শুধু বর্ণগুলোর পরিবর্তন হবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেউরি শব্দের অর্থ কি। দেউরি শব্দের অর্থ হচ্ছে প্রধান যে প্রবেশদ্বার, অর্থাৎ আমরা যখন বাড়িতে যাই, নর্মালি বাড়িতে যাওয়ার সময় প্রধান যে দরজাটা থাকে বা প্রবেশদ্বারটা থাকে সেটাকে আমরা কি বলবো, দেউরি। তাহলে এই দেউরি শব্দের অর্থ কি, দরজা। দেউরি শব্দের অর্থ হচ্ছে দরজা। আর দেউরির বিপরীত শব্দ যদি বলা হয় তাহলে কি হবে, খিড়কি। খিড়কি মানে কি, দেউরির বিপরীত শব্দ হচ্ছে খিড়কি। এই খিড়কি শব্দের অর্থ হচ্ছে জানালা। খিড়কি মানে হচ্ছে জানালা। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনটি কাব্যগ্রন্থ, কবিতা, কাব্য পরিক্রমা, কয়েকটি কবিতা, নাকি বাংলার কাব্য। এখানে প্রশ্ন বলেছে যে কোনটি কাব্যগ্রন্থ। এখন এই এখানে যে অপশনগুলো রয়েছে, জি তুলি সহ অনেকেই কমেন্ট করেছেন, হাবিবা বিনতে সরকার বলেছেন দরজা। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। কোনটি কাব্যগ্রন্থ, এখানে কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে কোনটি, কয়েকটি কবিতা, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। এটা লিখেছেন কে, সমর সেন। সমর সেনের লেখা হচ্ছে কি, কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি কয়েকটি কবিতা। আর কবিতাটা হচ্ছে কি, এইটা বুদ্ধদেব বসুর সাহিত্য পত্রিকা। বুদ্ধদেব বসুর সাহিত্য পত্রিকা কোনটি, সাহিত্য পত্রিকার নাম হচ্ছে কবিতা। এই কবিতা হচ্ছে কি বুদ্ধদেব বসুর সাহিত্য পত্রিকা। আর কাব্য পরিক্রমা হচ্ছে কি অজিত কুমার চক্রবর্তীর, নামটা খেয়াল করি, অজিত কুমার চক্রবর্তীর সাহিত্য সমালোচনামূলক গ্রন্থের নামটা হচ্ছে কি কাব্য পরিক্রমা। সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, খেয়াল করি, সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ নাম হচ্ছে কি কাব্য পরিক্রমা। লিখেছেন কে, অজিত কুমার চক্রবর্তী। আর বাংলার কাব্য, এটা যিনি লিখেছেন সেটা কে, হুমায়ুন কবির। বাংলার কাব্যটা আসলে কি, এটা হচ্ছে প্রবন্ধ। কার প্রবন্ধ, হুমায়ুন কবিরের প্রবন্ধের নাম হচ্ছে বাংলার কাব্য। ওকে, আমরা নেক্সট প্রশ্ন খেয়াল করি। কোনটি যুক্ত বর্ণ নয়, খুবই সহজ একটা প্রশ্ন। যুক্ত বর্ণের কথা বলেছে, যুক্ত বর্ণ নয় কোনটি, আমরা এখানে বুঝতে পারছি সবগুলো কি যুক্ত বর্ণ। কি কি যুক্ত হয়েছে, দন্তস্ব যোগ ট, তারপর কি ক যোগ ত, ত যোগ র, এগুলো সবগুলো হচ্ছে কি যুক্ত বর্ণ। তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা, প্রথম যে অপশনটা সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। ভারতচন্দ্র রায়গণাকার কোন রাজসভার কবি ছিলেন। ভারতচন্দ্র রায়গণাকার কোন রাজসভার কবি ছিলেন সেটা একটু আমরা জানবো। খেয়াল করি, আমরা কিন্তু জানি যে ভারতচন্দ্র রায়গণাকার কিন্তু মধ্যযুগের সর্বশেষ কবি। তো মধ্যযুগের সর্বশেষ কবির নাম যদি বলা হয় তাহলে আমরা কার নাম জানলাম, ভারতচন্দ্র রায়গণাকার। তো এখন এখানে প্রশ্ন আসছে কি ভারতচন্দ্র রায়গণাকার কোন রাজসভার কবি। তো এখন খেয়াল করি, যদি বলা হয় খেয়াল করি, নবদ্বীপের রাজার নাম কি ছিল, কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন কে, এই কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন কিন্তু ভারতচন্দ্র রায়গণাকার। তো এখানে প্রশ্ন আসছে ভারতচন্দ্র রায়গণাকার কোন রাজসভার কবি, সেই অ্যান্সার হচ্ছে কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। তো ব্যাপার হচ্ছে আমরা প্রথমে জানলাম মধ্যযুগের সর্বশেষ কবি কে, ভারতচন্দ্র রায়গণাকার। আর নবদ্বীপের রাজার নাম হচ্ছে কি কৃষ্ণচন্দ্র, কি রাজা কৃষ্ণচন্দ্র। তো এই রাজা কৃষ্ণচন্দ্র কি করেছেন, এই রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় কিন্তু
এই ভারতচন্দ্র রায়গঙ্গার কি করেছিলেন, একটা কাব্য রচনা করেছিলেন, সে কাব্যর নাম কি? অন্নদামঙ্গল কাব্য। তো এই কাব্যটা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন? ভারতচন্দ্র রায়গণকার অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায়। তো এই কাব্য রচনার জন্যই কিন্তু কৃষ্ণচন্দ্র তাকে গুণাকার উপাধি দান করেন। গুণাকার উপাধিটা আসলে কে দান করেন? রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্র রায়গণকারকে গুণাকার উপাধি প্রদান করেন। কেন? অন্নদামঙ্গল কাব্যের রচনার জন্য তাকে এই উপাধিটা প্রদান করা হয়। আর গুণাকার শব্দের অর্থ আমরা নিশ্চয় জানি, সকল গুণের আধার। সকল গুণের আধার যদি বোঝায়, অর্থাৎ গুণাকার অর্থ হচ্ছে কি? সকল গুণের আধার, এটা হচ্ছে তার উপাধি, সকল গুণের আধার। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কোন বর্গের ধ্বনির আগে দন্তন্য মূর্ধন্য হয়? কোন বর্গের ধ্বনির আগে দন্তন্য মূর্ধন্য হয়? খেয়াল করি, এই বর্গের কথা যদি বলা হয়, এখানে অ্যান্সার কিন্তু কি রয়েছে? ক বর্গীয়, চ, ট বর্গীয়। তো ট বর্গীয় ধ্বনির আগে কি হয়? দন্তন্য মূর্ধন্য হয়। আমরা যদি ট বর্গীয় ধ্বনির কথা বলি, তাহলে কি কি বর্ণ রয়েছে খেয়াল করি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখানে কিন্তু ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য, এগুলো বর্ণগুলো কিসের? ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দ সবসময় কি হয়? মূর্ধন্য হয়। তো আমরা যদি বলি যে ঘন্টা, এখানে ঘন্টার ক্ষেত্রে একটা কি রয়েছে? একটা ঘন্টার ক্ষেত্রে আমরা জানি, ঘন্টার ক্ষেত্রে আমরা কি জানি? একটা মূর্ধন্য রয়েছে। বা যদি বলা হয় লুণ্ঠন, লুণ্ঠন, তো লুণ্ঠনের ক্ষেত্রে একটা কি রয়েছে? ঠ রয়েছে, ঠ। ঘন্টার ক্ষেত্রে ট রয়েছে, তার মানে এখানে এই ট বর্গীয় ধ্বনির সাথে যদি কি হয়? দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়। বা যদি বলা হয় ভান্ডার, ভান্ডারের কথা যদি বলি, ভান্ডার, ভান্ডার বানান কি? এখানে ড এর সাথে কি হবে? মূর্ধন্য হবে। কেন? কারণ আমরা জানি যে ট বর্গীয় ধ্বনির আগে যদি তৎসম শব্দ থাকে বা ট বর্গীয় ধ্বনির আগে কি হয়? মূর্ধন্য হয়। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ কোনটি? এখানে কয়েকটা কাব্যগ্রন্থের কথা উল্লেখ রয়েছে। যদি বলা হয় মা যে জননী কান্দে, এটা কিন্তু একটা কাব্যগ্রন্থের নাম। সন্দীপের চর, এটাও একটা কাব্যগ্রন্থ। অদৃশ্যবাদীদের রান্নাবান্না, এটাও কাব্যগ্রন্থ। এবং মুহূর্তের কবিতা, সবগুলোই কিন্তু কাব্যগ্রন্থ। তো এখন এই কাব্যগ্রন্থগুলো কোনটা কার লেখা একটু খেয়াল করি। এই ফররুখ আহমেদ যে কাব্যগ্রন্থটি লিখেছে, ফররুখ আহমেদের কাব্যগ্রন্থের নাম হচ্ছে মুহূর্তের কবিতা। আর মা যে জননী কান্দে, এটা কার কবিতা? তার হচ্ছে কাব্যগ্রন্থ জসিম উদ্দিন, পল্লী কবি জসিম উদ্দিনের কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? জসিম উদ্দিনের কাব্যগ্রন্থের নাম হচ্ছে মা যে জননী কান্দে। আর বিষ্ণুদের, বিষ্ণুদের কাব্যগ্রন্থ কোনটি? বিষ্ণুদের কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? সন্দীপের চর। আর অদৃশ্যবাদীদের রান্নাবান্না, এইটা কাব্যগ্রন্থ লিখেছেন কে? কবি আল মাহমুদ। কবি আল মাহমুদের কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? অদৃশ্যবাদীদের রান্নাবান্না। এই হচ্ছে মোটামুটি ফররুখ আহমেদের কাব্যের কথা আমরা জানলাম, মুহূর্তের কবিতা। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, নীল অনুভূতি সহ আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, শামীম রেজা, সোনালী খাতুন, লিমন হাসান। আচ্ছা আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন। তো আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, বিদায় হজ প্রবন্ধের রচয়িতা কে? প্রথম কথা হচ্ছে, আমরা বিদায় হজটা আসলে কি হিসেবে জানবো? বিদায় হজটা আসলে কি? এটা একটা প্রবন্ধের নাম। কিসের নাম? প্রবন্ধ। এই প্রবন্ধটা আসলে কে লিখেছেন? প্রবন্ধটা কে লিখেছেন? এস ওয়াজেদ আলী, ইয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ বরকতুল্লাহ নাকি লুৎফর রহমান? মোহাম্মদ বরকতুল্লাহ লিখেছেন হচ্ছে এই প্রবন্ধটা। তো আর তার যদি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রবন্ধের কথা যদি বলা হয়, খেয়াল করি, নয়া জাতির স্রষ্টা, নয়া জাতির স্রষ্টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা প্রবন্ধের নাম। তারপর যদি বলা হয় মানুষের ধর্ম, এটা কিন্তু একটা
প্রবন্ধের নাম। বা যদি বলা হয় আহ, জি, তানজিলা ফারহানা বলেছেন ক নাম্বার, আচ্ছা জি, এটা ক নাম্বার অ্যান্সার কেন হবে এটা? এটা হচ্ছে হাবিবা বিনতে সরকার সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে বরকতুল্লাহর লেখা একটা প্রবন্ধ। তো বরকতুল্লাহর লেখা আরো যদি কয়েকটা প্রবন্ধের কথা বলি, আমরা লিখেছি যে নয়া জাতির স্রষ্টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের ধর্ম, তারপর কি কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত। কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত, এগুলো কিসের নাম? সবগুলো হচ্ছে প্রবন্ধের নাম। কার প্রবন্ধ? মোহাম্মদ বরকতুল্লাহর প্রবন্ধ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসছে। তো কলমস শব্দটি কোন ভাষার শব্দ? এটা খুব কমন একটা প্রশ্ন। এটা হচ্ছে কি গ্রিক ভাষার শব্দ, গ্রিক ভাষার শব্দ। নেক্সট প্রশ্ন খেয়াল করি যে জঙ্গম শব্দটির বিপরীত শব্দ কি? জঙ্গম শব্দের অর্থ কি? গতিশীল। জঙ্গম মানে হচ্ছে কি গতিশীল বা কি গতিশীল বা হচ্ছে কি চলমান। জঙ্গম মানে হচ্ছে গতিশীল বা চলমান। তো জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি স্থাবর। স্থাবর মানে কি গতিহীন, এর বিপরীত শব্দ হচ্ছে কি স্থাবর। আর গতিশীল বা চলমান হচ্ছে কি জঙ্গম। নেক্সট প্রশ্ন হচ্ছে কি কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায়? কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায়? জন, ঢাকি, গরু, শিশু। যে অনেকেই কমেন্ট করছেন এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঢাকি। এছাড়াও কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায়? ঢাকি ছাড়াও কি কি রয়েছে? ঢাকি ছাড়াও যদি অপশনে বলা হয় কাজী, কেরানি, এগুলোও কিন্তু এগুলোও কিন্তু কেবল পুরুষবাচক শব্দকে বোঝানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে নাটক কি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2023-এ আসছে। নাটকটা আসলে কি? মানে ব্যাপারটা হচ্ছে নাটক, আহ, মানে নাটক কম করো প্রিয়, হ্যাঁ, ব্যাপারটা এইটা না। এই নাটক আসলে সেই নাটক না, এই নাটক কিন্তু আসলে অন্য নাটক। এই নাটক সেই নাটক না, ঠিক আছে? তো এটার অপশনে কি হতে পারে? চাইলে একটু কমেন্টে জানাতে পারেন। মঞ্চে অভিনয়ের উপযোগী, খেয়াল করি, মঞ্চে অভিনয়ের উপযোগী সংলাপ এবং চরিত্র। তো মঞ্চে অভিনয়ের উপযোগী সংলাপ এবং চরিত্র নির্ভর সাহিত্যের কথা যদি বলা হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা নাটক বলবো। তাহলে মঞ্চস্থ করা যায় যেটা, এবং সেখানে একটা কি থাকবে? একটা চরিত্র থাকবে, পাশাপাশি কি থাকবে? একটা সংলাপ থাকবে। তো এই চরিত্র এবং সংলাপের যে সমন্বয়, সেটা নির্ভর সাহিত্যকে কিন্তু আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? হচ্ছে নাটক। তো সেই হিসেবে যদি বলা হয় নাটক কি, তাহলে নাটকটা হচ্ছে কি দৃশ্যকাব্য। কেন দৃশ্যকাব্য? কারণ আমরা কি মানে নাটকটা আসলে অভিনয়ের মাধ্যমে এবং সংলাপের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়, দৃশ্যকাব্য। আর নাটকের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জানি যে নাটকটা হচ্ছে সাধু ভাষায় হচ্ছে অনুপযোগী। অর্থাৎ আমরা যখন কোনো নাটকটা দেখব বা রচনা করব বা নাটক যখন হয়, সেটা হচ্ছে কি সাধু ভাষায় সেই নাটকটা পরিচালিত করা হয় না। অর্থাৎ সাধু ভাষায় হচ্ছে নাটকটা হচ্ছে কি সংলাপ, নাটকের সংলাপ হচ্ছে অনুপযোগী। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়? নিচের কোনটি বহুবচক শব্দ নির্দেশক নয়? একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে কি অপশনে, আমরা একটু অপশন টেস্ট করি, খেয়াল করি। আবলি, যদি বলা হয় আবলি, পদাবলী, বাকি রচনাবলী, এগুলো সবগুলো হচ্ছে কি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে। অ অপ্রাণীবাচক শব্দের বহুবচন কি হয়? আবলি, পদাবলী বা রচনাবলী।
আর মহলের ক্ষেত্রে কি হয়, প্রাণীবাচক, প্রাণীবাচক শব্দের বহুবচনে, প্রাণীবাচক শব্দের বহুবচনে কি হয়, মহল। বা যদি বলা হয় মহিলা মহল, মহিলা মহল, আমরা কিন্তু মহিলা মহল কিন্তু বলতে পারি। বা যদি বলা হয় গুণী মহল বা গুণী মহল, এটাও কিন্তু কি প্রাণীবাচক শব্দের বহুবচন। আর যদি পালের কথা যদি বলা হয় মেষ পাল, এটা কি প্রাণী এবং অপ্রাণী দুইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রাণী এবং অপ্রাণীবাচক বহুবচন দুটার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় কি পাল। মেষপাল বা মৃগপাল, এগুলো কিন্তু আমরা উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মৃগপাল বা মেষপাল। তার মানে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম কোনটা, জন। সঠিক অ্যান্সার হচ্ছে জন। নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয় বলেছে এখানে, সুতরাং অ্যান্সারটা হচ্ছে জন। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে, কি রস বলে, শৃঙ্গার রসটা আসলে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? এখানে অপশন রয়েছে কি ভাব রস, মধুর রস, প্রেম রস, নাকি লীলা রস। এটা একটু খেয়াল করতে হবে। বিভিন্ন রস রয়েছে, আমরা একটু খেয়াল করি। যদি বলা হয় অদ্ভুত রস, অদ্ভুত রস, ভয়ানক রস, তারপর কি রয়েছে বীভৎস রস, তারপর যদি বলে শান্ত রস, এরকম কিন্তু অনেকগুলো রস রয়েছে। বা যদি বলা হয় বীর রস বা রৌদ্র রস, এগুলো অনেকগুলো, বাংলা সাহিত্যে কিন্তু অনেকগুলো রসের কথা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি বলা হচ্ছে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলা হয়েছে কি মধুর রস। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বলা হয়েছে। এছাড়াও যদি বলা হয় শান্ত রস, তারপর কি রয়েছে শান্ত রস, হাস্যরস, শান্ত রস, এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের বিভিন্ন হাস্যরস, হাস্য, আচ্ছা হাস্যরস। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? কালের যাত্রা, কালের যাত্রা কালের যাত্রা রচটি নাটকটির রচয়িতার কথা যদি বলা হয়, এই নাটকটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রা নাটকটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই নাটকটি উৎসর্গ করেছেন কাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবং এই নাটকটি প্রকাশিত হয় হচ্ছে 1932 সালে। তাহলে 1932 সালে কালের যাত্রা নাটকটি প্রকাশিত হয়, যেই নাটকটি আসলে রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, এবং উৎসর্গ করেছেন কাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। বা পোস্ট যদি বলা হয় তাহলে কি সেটাকে কি বলবো? পোস্টের বাংলা হচ্ছে কি পদ। অনেক সময় বলে না যে সে কোন পোস্টে আছে, বা সে কোন পোস্টে বা চাকরি করে, বা সে কোন পদে চাকরি করে, এই পোস্ট শব্দের অর্থ হচ্ছে পদ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। মহানবী কোন সমাস? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, নাকি কর্মধারায় সমাস? একটু খেয়াল করতে হবে মহানবী কোন সমাস।
তো এটা জানার আগে আমাদের সমাজ সম্পর্কে একটু বেসিক ধারণা জানতে হবে। বিশেষণ, আমরা যদি এখানে অ্যান্সারটা একটু বলে দেই, মহানবী কোন সমাস? কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস কেন হবে? কর্মধারায় সমাসের সংজ্ঞা হিসেবে আমরা কি জানি? যে বলা হয়েছে যে বিশেষণ বা বিশেষণ পদরূপে বা বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যদি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ কি হয়, এই বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ পদের সমাস হলে কি হবে? পরপদ। এবং কি হবে? পরপদ কি হবে? প্রাধান্য হবে। অর্থাৎ বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ভাবাপন্ন শব্দের সাথে যদি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং এই পরপদটা যদি প্রধান হয়, পরপদ যদি প্রধান হয় তাহলে সেটাকে কি হবে? সেটা হচ্ছে কর্মধারয় সমাস হবে। এখন পরপদ প্রধানটা আসলে আসলে কিভাবে বুঝবো? এখানে এখানে খেয়াল করি, মহানবীকে যদি ভাঙানো হয় তাহলে কি হবে? মহান যে নবী, মহানবী বা মহানবীকে যদি ভাঙানো হয় তাহলে আমরা কি বললাম? মহান যে নবী। তো এখন এইটা কিন্তু আমরা জানি যে মহান যে নবী এটা হচ্ছে সমসমান পদ। এটা হচ্ছে কি পদ? সমসমান পদ। তো এখন কথা হচ্ছে যে পূর্ব পদে যদি বিশেষণমূলক মহান থাকে বা তাহলে কি হবে? এটা এটা কিন্তু পূর্বপদ। আমরা জানি এটা হচ্ছে কি? পূর্বপদ। আর এটা হচ্ছে কি? পরপদ। তো এই পূর্বপদে যদি বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ মহান থাকে তাহলে সেটার পরিবর্তে কি হয়ে যায়? এটার পরিবর্তে হচ্ছে মহা হয়ে যায়। মহানের পরিবর্তে মহা হয়ে যায়। বা যদি বলা হয় মহাজ্ঞানের ক্ষেত্রে কি হবে? যদি আমরা বলি যে মহাজ্ঞানের ক্ষেত্রে যদি বলা হয় মহাজ্ঞান, তাহলে এটা কি হবে? মহৎ যে জ্ঞান, সেটাকে আমরা কি বলবো? মহাজ্ঞান। তাহলে পূর্বপদ হচ্ছে কি? পূর্বপদ হচ্ছে এই মহৎটা কিন্তু এটা মহা হিসেবে হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি যে পূর্বপদটা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বা পূর্বপদটা যদি মহান থাকে সেক্ষেত্রে এটা কি হবে? পূর্বপদ বিশেষণ সূচক মহান থাকলে বা মহৎ থাকলে সেটা সমস্ত পদে গিয়ে কিন্তু এটা মহা হয়ে যাবে। এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ অর্থাৎ মহান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা সংজ্ঞায় জানছি কি? যে বিশেষণ বা বিশেষণ ভাবপূর্ণ পদ যদি বিশেষ্য বা বিশেষণ ভাবপূর্ণ পদের সাথে সমাস হয় এবং সেই পরপদটা যদি প্রধান হয় তাহলে সেটা কি হবে? এখানে কিন্তু মহানটা কিন্তু এটা পরপদটা হচ্ছে কি? পরপদ হচ্ছে নবী। তার মানে এই নবীটা কিন্তু প্রধান রূপে ব্যবহৃত হচ্ছে। এখানে মহানবী মানে কি? এখানে নবীকে কিন্তু প্রাধান্য করা হচ্ছে, অর্থাৎ পরপদটাই প্রধান বলা হচ্ছে। এজন্য এটা হচ্ছে কি? কর্মধারায় সমাস। তো সমাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছে এগুলোকে আসলে খুব অল্প সময়ে খুব অল্প বিশ্লেষণে কিন্তু এই পড়াগুলো মানে ব্যাখ্যা করাগুলো সো টাফ। তো এগুলোর জন্য কিন্তু বিস্তারিত যখন আমরা পরবর্তীতে ক্লাসগুলো নেব তখন আমরা আরো বিস্তারিত ভালোভাবে বিষয়গুলো ক্লিয়ার হব। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পাদটিকা গল্পটি কে লিখেছেন? পাদটিকা গল্পটি লিখেছেন কে? তো পাদটিকা গল্পটি লিখেছেন কে? সৈয়দ মুস্তফা আলী। পাদটিকা গল্পটি লিখেছেন হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। তো সৈয়দ মুস্তফা আলী, আচ্ছা আপনারা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস, আচ্ছা অনেকেই বিভিন্ন সমাস সম্পর্কে লিখতে পারছেন বা লিখছেন। ওকে, খুবই ভালো। তো আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। যদি বলা হচ্ছে রসগোল্লা রাজা উজির রাক্ষসী তারপর কি মা জননী, এখানে এখানে কতগুলো গল্পের কথা উল্লেখ করা হচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে কিসের নাম? গল্পের নাম। কার গল্প? এগুলো সবগুলো হচ্ছে গল্পের নাম এবং উল্লেখযোগ্য গল্পকার সৈয়দ মুস্তফা আলীর উল্লেখযোগ্য কয়েকটা গল্পের নাম। তো আমরা জানলাম কি পাদটিকা গল্পটি লিখেছেন হচ্ছে কে? সৈয়দ মুস্তফা আলী। এছাড়াও তার যেগুলো গল্প রয়েছে গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে কি রসগোল্লা, রাজা উজির, রাক্ষসী এবং মা জননী। এগুলো হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর গুরুত্বপূর্ণ কয়েকটি গল্পের নাম। পারুনীল বলছে রসগোল্লা খাইতে মন চাচ্ছে এখন। অত্যন্ত দুঃখিত যে রসগোল্লা সবার জন্য অ্যারেঞ্জ করা হয়নি, কারণ এখন এমনিতেই হচ্ছে রমজানের মাস, একটা রোজার মাস, সুতরাং এখানে শুধু রসগোল্লা না কোনো কিছুই খাওয়া
আসলে উচিত না। মুসলমান হিসেবে, মুসলমান ধর্মপ্রাণ মানুষ হিসেবে শুধু রসগোল্লা কেন, কোনো গোল্লাই বা কোনো কিছুই খাওয়া উচিত না, কারণ রোজা রমজানের মাস, এগুলো ইসলামে নিষিদ্ধ রয়েছে। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে। কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত রয়েছে? উপকরণ বোঝাতে পাথুরে, মেসো, গেও নাকি কি অপশন দেওয়া আছে? নেও। তো উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু পাথরে, আর মেসোটা হচ্ছে উপজীবিকা অর্থে বোঝানো হয়েছে, উপজীবিকা। আর গেওটা হচ্ছে কি সংশ্লিষ্ট অর্থে, সংশ্লিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। আর নেটা হচ্ছে কি, নেটা হচ্ছে নৈপুণ্য অর্থে, নৈপুণ্য অর্থে নৈপুণ্য অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করবো আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম কে প্রতিষ্ঠা করেন? আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম কে প্রতিষ্ঠা করেন? এইটার অ্যান্সার হচ্ছে কি সুফিয়া কামাল, নব ফয়জুন্নেসা মোস্তফা কামাল নাকি বেগম রোকেয়া? এটার অ্যান্সার হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া এটা কি করেন? আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম এটা প্রতিষ্ঠা করেন। এইটা মূলত মুসলিম বাঙালি নারীদের জন্য একটা সংগঠন, বা মুসলমান বাঙালি নারী বা মুসলিম বাঙালি নারীদের একটা সংগঠনের নাম হচ্ছে কি, সংগঠনের নাম হচ্ছে কি আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1916 সালে এবং প্রতিষ্ঠাতা কে? বেগম রোকেয়া। তো এই প্রতিষ্ঠানের মূলত উদ্দেশ্য ছিল যে সকল মুসলিম নারী ছিল তাদের শিক্ষা এবং তাদের যে কর্মসংস্থান, এই বিষয়গুলো ইনশিওর করা বা নিশ্চিত করাই ছিল মূলত এই সংগঠনের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন কে? বেগম রোকেয়া, যেটা কিনা 1916 সালে, 1916 সালে। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের উদাহরণ অব্যয়পদ ব্যবহৃত, বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? খেয়াল করি, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এখানে এই বাক্যের মধ্যে অব্যয়টা আসলে কোনটা? এখানে অব্যয়টা হচ্ছে কি ভারী। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? পদান্বয়ী, অনুসর্গ, অনন্বয়ী এবং অনুকার। এটার অ্যান্সার কি হবে? অনন্বয়ী অব্যয়। তো অনন্বয়ী অব্যয়টা আসলে কেন হবে? আমরা অনন্বয়ী অব্যয় বলতে আসলে কি বুঝি? অনন্বয়ী অব্যয়টা হচ্ছে যে সকল অব্যয়, যে সকল অব্যয় বাক্যের অন্যান্য পদের সাথে কি করে? অন্বয় বা সম্বন্ধ স্থাপন না করে, কি করে? সম্বন্ধ স্থাপন না করেই সেটা অর্থ প্রকাশ করে। সেটা হচ্ছে কি সম্বন্ধ স্থাপন করে না, না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি অনন্বয়ী অব্যয়। অর্থাৎ যে সকল অব্যয় বাক্যের অন্যান্য পদের সাথে সম্বন্ধ বা অন্বয় সাধনের জন্য কি করা হয়? সম্বন্ধ বা অন্বয় সাধনের জন্য জি, তুলিকা তুলি বলেছেন অনন্যা অব্যয়। জি, জুই ইসলাম কমেন্ট করেছেন অনন্যা অব্যয়। ওকে, তো এটা মূলত কি বাক্যের অন্যান্য পদের সাথে অন্বয় সাধন না করে কি করে? ভাব প্রকাশ করে। খেয়াল করি, তো এখানে বলছে যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। আমরা খেয়াল করি এটা কিন্তু ভারী একটা অব্যয়, আমরা যদি এই অব্যয়টাকে বাদ দেই তাহলে কি একটা অর্থ প্রকাশ করবে না? অবশ্যই করবে। কিরকম? তুমি তো সুন্দর ছবি আঁকো, এটা কিন্তু একটা অর্থ হয়, অবশ্যই কিন্তু একটা অর্থ হয়। তাহলে এই কথাই বলছে যে যে সকল বাক্যে কি হয়, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো অন্বয় বা অন্বয় না রেখে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে যদি ভাব প্রকাশ করে সেটাকে আমরা অন্বয় অন্বয় শব্দ বলে, অনন্বয়ী শব্দ বলে, অনন্বয়ী অব্যয় বলে।
অনন্যয় অব্যয় তার মানে কি, এটা যদি আমরা এই অন্যয় অব্যয়টা যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু একটা অর্থ প্রকাশ পাচ্ছে, মূলত এইটাই বোঝাচ্ছে যে এটা ছাড়াও কিন্তু একটা বাক্যের মধ্যে ভাব প্রকাশ পাবে, সেটাই বোঝানো। তাহলে সেটাকে আমরা কি বলবো, অনন্যয় অব্যয়। বা যদি বলা হয় সি সি, বা যদি বলে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বা সি সি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অনন্যয় অব্যয়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। মুসলিম নারী জাগরণের কবিকে, এখানে খেয়াল করি একটা প্রশ্ন আসে, মুসলিম নারী জাগরণের কবি আর মুসলিম নারী জাগরণের অগ্রদূত দুইটা কিন্তু আলাদা বিষয়, খেয়াল রাখতে হবে। বলছে মুসলিম নারী জাগরণের কবিকে, এটার অ্যান্সার কিন্তু কি হবে, শামসুন নাহার মাহমুদ হচ্ছেন কে ছিলেন, মুসলিম নারী জাগরণের কবি। আর মুসলিম নারী জাগরণের অগ্রদূতের কথা যদি বলা হয় সেটা হচ্ছে কি হবে, বেগম রোকেয়া। মুসলিম নারী জাগরণের অগ্রদূতের কথা যদি বলা হয় তাহলে হচ্ছে কি বেগম রোকেয়া। আর মুসলিম নারী জাগরণের কবির কথা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে শামসুন নাহার। আর ফজিলতুন্নেসা কে ছিলেন, ফজিলতুন্নেসা ছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী বা প্রথম মুসলিম ছাত্রী ছিলেন কে, ফজিলতুন্নেসা। তাহলে আমরা কি কি তথ্য পেলাম, শামসুন নাহারের কি জানলাম, মুসলিম নারী জাগরণের কবির নাম হচ্ছে শামসুন নাহার মাহমুদ। শামসুন নাহার মাহমুদ তিনি কিন্তু তার প্রথম যে কবিতা, সেই কবিতাটা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম হচ্ছে কি আঙ্গুর পত্রিকা। তো সেই আঙ্গুর পত্রিকা কিন্তু এই শামসুন নাহার মাহমুদের প্রথম যেই কবিতাটা সেটা কিন্তু প্রকাশ পায়। তো শামসুন নাহারের কিন্তু হবিবুল্লাহ বাহার নামে তার একজন ভাই ছিলেন, হবিবুল্লাহ বাহার। শামসুন নাহারের ভাইয়ের নাম কি, হবিবুল্লাহ বাহার। হবিবুল্লাহ বাহার হচ্ছে কার নাম, শামসুন নাহারের ভাইয়ের নাম। তো এই শামসুন নাহারের যিনি ভাই রয়েছেন তিনিও কিন্তু কে ছিলেন, তো মূলত শামসুন নাহার যিনি ছিলেন ইনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহ পরবর্তীতে যে সাহিত্যিকগুলো রয়েছে, বিশেষ করে কাজী নজরুল ইসলাম। তো শামসুন নাহার কিন্তু কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে ছিলেন এবং কাজী নজরুল ইসলামকে তিনি কি করতেন, তাকে অনুপ্রাণিত করতো, কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখা এবং তার সান্নিধ্যে ছিলেন। তো পরবর্তীতে কি করেন, কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ নাম হচ্ছে কি সিন্ধু হিন্দোল। এই সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থটা কিন্তু উৎসর্গ করেছিলেন, সিন্ধু হিন্দোল। সিন্ধু সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থটি কার, নজরুলের। এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কাকে, এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন শামসুন নাহার মাহমুদকে উৎসর্গ করেছিলেন। কেন করেছিলেন, কারণ কাজী নজরুল ইসলাম কিন্তু তার সান্নিধ্য পেয়েছিলেন। শামসুন নাহার মাহমুদ এবং তার ভাই যিনি রয়েছেন হাবিবুল্লাহ বাহার দুজনেই কিন্তু কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছিলেন। এই জন্য কি করেছিলেন, সিন্ধু হিন্দোল নামে যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটা কিন্তু উৎসর্গ করেছিলেন কাকে, শামসুন নাহার মাহমুদকে এবং এই হাবিবুল্লাহ বাহারকে। অর্থাৎ নাহার এবং বাহার, এই নাহার এবং বাহারকে কি করেছিলেন, কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন। নাহার অর্থাৎ কেন, শামসুন নাহারের নাহার এবং হাবিবুল্লাহর নামের শেষে যে বাহার, এই অর্থে নাহার এবং বাহারকে উৎসর্গ করেছিলেন হচ্ছে কি সিন্ধু হিন্দোল কাব্য। কাচের তৈরি বাড়িকে এক কথায় কি বলে, কাচের তৈরি বাড়িকে এক কথায় বলে হচ্ছে শীষমহল। কাচের তৈরি বাড়িকে এক কথায় শীষমহল বলে। সারেঙ্গা উপন্যাসের চরিত্র কোনটি, সারেঙ্গা উপন্যাসের চরিত্রের নাম যদি বলা হয় নবিতুন। নবিতুন হচ্ছে সারেঙ্গাটা লিখেছেন কে, শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ শহীদুল্লাহ কায়সারের উপন্যাসের যে চরিত্র সারেঙ্গা যে উপন্যাসটি রয়েছে লিখেছেন হচ্ছে কে, শহীদুল্লাহ কায়সার। এখানে বানানোর ক্ষেত্রে খেয়াল করি, এখানে কিন্তু হটা হবে না, শহীদুল্লাহ বানানোর ক্ষেত্রে একটু খেয়াল করব। শহীদুল্লাহ কায়সার, তার একটা চরিত্র কোনটা আমরা জানলাম, নবিতুন। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, কোনটি অনুজ্ঞা, তুমি গিয়েছিলে, তুমি যাও, তুমি যাচ্ছিলে, নাকি তুমি যাচ্ছ, অনুজ্ঞা কোনটি।
এটা কি অ্যান্সার হতে পারে? তুমি গিয়েছিলে, তুমি যাও, তুমি যাচ্ছিলে। আচ্ছা অনেকেই আচ্ছা অনেকে কমেন্ট করছেন। তো যাই হোক, এটা আমরা বলি, সেটা হচ্ছে অনুজ্ঞাটা আসলে কি। অনুজ্ঞাটা আসলে কি? অনুজ্ঞাটা হচ্ছে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা প্রভৃতি, কি প্রভৃতি বর্তমান এবং কি ভবিষ্যৎকালের মধ্যম পুরুষের যে ক্রিয়া হয়, মধ্যম পুরুষের যে ক্রিয়াপদের যে রূপ হয়, অর্থাৎ আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা প্রভৃতি অর্থে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালের মধ্যম পুরুষে। এখন মধ্যম পুরুষ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে উত্তম পুরুষ মানে কি, আমি, আমরা, তুমি, তোমরা হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ হচ্ছে কি সেকেন্ড, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন যেটা আমরা জানি এটা হচ্ছে মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সন যেটা এটা হচ্ছে নাম পুরুষ। তো সেই কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে বর্তমান এবং ভবিষ্যৎকালের যে মধ্যম পুরুষ রয়েছে, সেই মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয়, যে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয়, সেটাই হচ্ছে কি অনুজ্ঞা। তাহলে এখানে মধ্যম পুরুষ বলতে কি বোঝাচ্ছে? তুমি, অর্থাৎ সেকেন্ড পার্সনকে। এবং এখানে মধ্যম পুরুষের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, মধ্যম পুরুষে কিন্তু আমি একটু লিখে দেই, একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি বর্তমান এবং মধ্যম পুরুষে কিন্তু অতীতকালের কথা থাকবে না। অর্থাৎ অর্থাৎ অনুজ্ঞার ক্ষেত্রে, বা এটা কি বোঝাচ্ছে যে বর্তমান এবং ভবিষ্যৎকাল সম্পর্কে বলা থাকবে। অর্থাৎ অনুজ্ঞার ক্ষেত্রে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতকালের কথা থাকবে না, বা অনুজ্ঞার ক্ষেত্রে অতীতকালের কথা বলা থাকবে না। তারপরে এখানে অ্যান্সার হচ্ছে কি তুমি যাও। তাহলে যদি বলে কোনটি অনুজ্ঞা, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তুমি যাও। আচ্ছা, কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কার রচনা? জহির রায়হান, শামসুর রহমান, মাহবুবুল আলম চৌধুরী, নাকি সৈয়দ শামসুল হক? আমরা আমরা কিন্তু নিশ্চয় জানি যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা হচ্ছে যে কার? মাহবুবুল আলম চৌধুরী। তো এই আহ, এটা রচনা করেছেন হচ্ছে কে? মাহবুবুল আলম চৌধুরী। তো এই রচনাটি কিন্তু একুশের প্রথম কবিতা। এটা কিন্তু যদি একুশের প্রথম কবিতা ধরা হয়, তাহলে কিন্তু এটা মাহবুবুল আলম চৌধুরীর হচ্ছে প্রথম কবিতা, হচ্ছে কি একুশ নিয়ে লেখা হচ্ছে প্রথম কবিতা। তো এই কবিতাটা হচ্ছে আহ, চিটাগাংয়ের চিটাগাং শহরের লালদিঘি নামে একটা এলাকা রয়েছে, সেই লালদিঘি এলাকায় প্রথম মঞ্চস্থ করেন বা আবৃত্তি করেন কে? হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ হচ্ছে প্রথম এই কবিতাটি আবৃত্তি করেন, হচ্ছে চিটাগাংয়ের লালদিঘি নামক একটা স্থান রয়েছে, সেই লালদিঘি নামক স্থানে মঞ্চস্থ করা হয়েছিল। সেখানে হচ্ছে চৌধুরী হারুনুর রশিদ এটা আবৃত্তি করে শোনান। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বলছে কি যে যে পদে সমাস হয় এর প্রত্যেকটিকে আলাদা আলাদা করে কি হয়, এই যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? তাদের প্রত্যেকটিকে কি বলে? সমস্ত পদ, পূর্বপদ, উত্তর পদ, নাকি সমসমান পদ? তো যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ। সমসমান পদ যদি আমরা বলি যে সিংহ, যদি বলা হয় যে সিংহ চিহ্নিত আসন, তাহলে সেটা আমরা কি জানি? সিংহাসন। তো সিংহাসনটা আসলে কি? এখানে এখানে সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে কি সমস্ত পদ। আর সিংহ, চিহ্নিত এবং আসন, এই সবগুলো মিলেই হচ্ছে কি এক একটি সমসমান পদ। সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, এবং কি আসন হচ্ছে একটা সমসমান পদ। অর্থাৎ প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে সমসমান পদ পদ বলা হয়। আর এই পুরোটা মিলে যদি বলা হয় সিংহ চিহ্নিত আসন, তাহলে এই পুরোটাকে কি বলা হয়? এই পুরোটাকে বলা হয় হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বা কি সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে সিংহ একটা সমসমান পদ, তারপর চিহ্নিত একটা সমসমান পদ,
এবং আসন হচ্ছে একটা সমসমান পদ। তো এই সবগুলো সমসপদ মিলে কি হয়, একটা ব্যাস বাক্য হয়। বিগ্রহ ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা আমরা জানি সবাই প্রায়, এটা হচ্ছে কি সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা হচ্ছে কি সোনার তরী। এই সোনার তরী কবিতাটি মূলত কোন কাব্যের? এই কাব্যগ্রন্থের নামও কিন্তু সোনার তরী। সোনার তরী। তো এই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কিন্তু, প্রথম কবিতার নামই কিন্তু একই সাথে কাব্য এবং একই সাথে প্রথম কবিতার নাম হচ্ছে কি সোনার তরী। এই কবিতা কিন্তু কোন ছন্দে লেখা হয়েছিল? মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল। মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল এবং এটা হচ্ছে এক ধরনের রূপক কবিতা। এটা কি ধরনের কবিতা? এটা হচ্ছে রূপক কবিতা। এটা হচ্ছে রূপক কবিতা এবং এই কবিতাটি 1894 সালে, 1894 সালে কি হয়, প্রথম প্রকাশিত হয়। 1894 সালে এটা প্রথম প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন খেয়াল করি। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন? সর্বনাশ বোঝাতে বাগধারাটির প্রয়োজন হচ্ছে কি ভরাডুবি বলতে সর্বনাশ বোঝায়, বা বালির বাঁধ হচ্ছে কি অস্থায়ী বস্তু, বা পুকুর চুরি বলতে যদি বোঝানো হয় তার মানে কি, মানে বড় ধরনের চুরি বোঝাচ্ছে। পুকুর চুরি বলতে বড় ধরনের চুরি। আর মগের মুলুক বলতে বোঝাচ্ছে অরাজকতা দেশ, অরাজক দেশ, অরাজক দেশ। পুকুর চুরি মানে বড় ধরনের চুরি। বালির বাঁধ মানে হচ্ছে অস্থায়ী, অস্থায়ী বস্তু। এবং ভরাডুবি মানে আমরা জানি যে ভরাডুবি শব্দের অর্থ কি সর্বনাশ বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। তিনি বললেন দয়া করে ভেতরে আসুন, বাক্যটি কিসের উদাহরণ? তিনি বললেন বাক্যটি কিসের উদাহরণ? দয়া করে ভেতরে আসুন, এই বাক্যটা কিসের উদাহরণ? খেয়াল করি। তিনি আমাকে ভেতরে যেতে অনুরোধ করলেন। তো আমরা কিন্তু নিশ্চয় জানি এটা হচ্ছে পরোক্ষ উক্তি। আর প্রত্যক্ষ উক্তিটা আসলে কোনটি? তিনি বললেন দয়া করে ভিতরে আসুন, বাক্যটি কিসের উদাহরণ? এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তির উদাহরণ। তাহলে এটার পরোক্ষটা আসলে কি হবে? তিনি আমাকে ভেতরে যেতে অনুরোধ করলেন। তো আমরা দেখতে দেখতে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আমরা প্রায় শেষ শেষ করে ফেলছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাস ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।